আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধাদের আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধাদের সরকারের পক্ষ থেকে, আমাদের সমাজের পক্ষ থেকে স্পেশালভাবে টেক কেয়ার করা উচিত। যে আমি এখন যে প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব তা সত্যি হৃদয় বিদারক। দেখুন, একজন রেমিটেন্স যোদ্ধা বাবা মা ভাই বোন ফ্যামিলি টোটাল পরিবেশ থেকে দূরে চলে যায়। সমাজ, পরিবার, দেশের উন্নতির জন্য বিশাল একটা সাপোর্ট দিতেছে, বিশাল একটা আর্থিক সাপোর্ট দিতেছে। কিন্তু তার বিনিময়ে আমরা তাদেরকে কি দিতেছি? রাষ্ট্রই বা তাদেরকে কি দিতেছে? আমি দু একটা উদাহরণ দিতেছি। যদি সম্ভব হয় মনে রাখেন, যদি সম্ভব হয় তাদের পাশে দাঁড়ান। তারা যখন বাইরে যায়, কত কষ্ট করে একটা দেশে যাওয়ার জন্য মন থেকে ফ্যামিলি থেকে চেষ্টা করে। আর্থিক সাইড অনেকের আছে স্বাভাবিক না, তারপরও তারা কত কিছু ত্যাগ করে, কত কিছু মানে রিস্ক নিয়ে তারা বাইরে যায় এই রেমিটেন্সের সাপোর্ট দেওয়ার জন্য। যখন তারা বাইরে যায় বিভিন্ন দেশে, যে যেখানে যার সামর্থ্য অনুযায়ী যায়, হতে পারে মিডল ইস্ট, হতে পারে ইউরোপ আমেরিকা, প্রতি মাসে তারা যে আর্থিক সাপোর্ট দেয় যেটাকে আমরা রেমিটেন্স বলি, এই রেমিটেন্সটা যদি তাদের ফ্যামিলির সদস্য কারোর নামে পাঠায়, যেমন বাবা ভাই বোন, তখন দেখা যায় যে বাবা ভাই বোন তারা তাদের ফিউচার, তারা তাদের মনের ইচ্ছা, তাদের তাদের মানে টোটাল মানে তাদের গাইডলাইনটাই তারা ফলো করে। যে রেমিটেন্সটা পাঠায় তার গাইডলাইনটা ওইভাবে ফলো আপ হয় না। আচ্ছা, সে দেখা গেল যে যত টাকায় পাঠাক না কেন ওইভাবে তার গাইডলাইনটা ফলো হয় না স্বাভাবিকভাবে কখনো হয়নি। এখানে যাদের কাছে টাকাটা পাঠায় তারা তাদের গাইডলাইন, তাদের চিন্তাভাবনার মধ্যে টাকাগুলো খরচ করে। আচ্ছা, যদি তার ওয়াইফের নামে টাকাটা পাঠায়, অনেক দেখা গেছে, সব না, অনেক দেখা গেছে টাকা পাঠায়, মানে তার সামর্থ্য অনুযায়ী টাকা পাঠায়, বছর পর বছর টাকা পাঠায়। এমনও দেখা গেছে যে তারা বিদেশ থেকে আসার পরে, তার স্বামী বিদেশ থেকে আসার পরে ওই টাকার তো হিসাব পায় না, উপরন্তু তার ওয়াইফেরও হয়তো বেশিরভাগ সময় সন্ধান পাওয়া যায় না। মানে সব কিছু মিলে কী একটা পেরেশান, কী একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। তারপরে ওই রেমিটেন্স যোদ্ধা যদি ব্যাংকে টাকা পাঠান, ব্যাংকের এখন কি পরিস্থিতি আমার চেয়ে আপনারা ভালো বুঝেন। কত টাকা পাঠাবে, কয় টাকায় বা তুলতে পারবে, এটা তো কোনো সিস্টেম হওয়ার কথা না। অত চলছে, এভাবেই চলছে। এটা একটা রেমিটেন্স যোদ্ধাদের জন্য সত্যি বড় হতাশার কথা। তারপরে তারা যদি মনে করে যে দেশে আসবে, দেশে এসে একটা ব্যবসা বাণিজ্য বা কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবে, একটা ব্যবসা বাণিজ্য একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে কত প্রবলেম, অত না বলি বুঝিনি, কত প্রবলেম। সো টাকা থাকলে ব্যবসা হাত দেওয়া যায় না। মানে চিন্তা ভাবনার মধ্যেও মনে হচ্ছে প্রবলেম এসে অ্যাটাক করেন। ওকে, নেক্সটে যেটা বলি, আপনি যদি মনে করেন যে বিদেশে আছেন, বিদেশে গিয়ে আমাদের বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে ওখানে ওখানে কি তারা ঠিকভাবে সাপোর্ট পায়? একবার কি খবর নিছেন? যারা বাংলাদেশে যারা দায়িত্ব মানে ভালো একটা দায়িত্বে আছেন, যারা ওই সব জায়গার তদারকি করার মতো ক্যাপাসিটি আছে, তারা কি কখনো খেয়াল করছেন যে বাংলাদেশের রাষ্ট্রদূত বা ওখানে যে একটা যে প্রতিষ্ঠান আছে আমাদের মানে রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা করার জন্য, সার্বিক সহযোগিতা করার জন্য, তারা কি ঠিকমতো সার্ভিস পায়? একটু খেয়াল করে দেখতে পারেন। এই যদি টোটাল অবস্থা হয়, সব কিছু মিলে যখন ওই যোদ্ধারা যখন দেশে বেড়াইতে আসে, কতগুলো দেখা গেল যে অনেক দেশ পাড়ি দিয়ে আসে, অনেক দেশে যায়, কোনো জায়গায় কোনো সমস্যা হয় না। বাংলাদেশে আসার পরে তার মাল সামানা নিয়ে কী এক অবস্থা, প্রতি সপ্তাহে কী নোংরামি ঘটনা করতেছে, তাদের লাগেজ পাওয়া যায় না, লাগেজ কাটিং করা, লাগেজ কত কী অবস্থা, এটা কি সহজভাবে মেনে নেওয়ার মতো? আচ্ছা, আপনি এখন ভালো একটা দায়িত্বে আছেন, আপনি কি এটা হলে পরে কি আপনি সহজে মেনে নেবেন? সে কেন, তার ভাগে এটা কেন পড়তেছে, আপনারা কেন একটু গুরুত্বভাবে নিতেছেন না? এটা কি গুরুত্বভাবে নেওয়ার মতো কি দায়িত্বে আপনি আছেন না? তাহলে কি আপনি কি দায়িত্ব ঠিকমতো পালন করতেছেন? এবার অন্য প্রসঙ্গে আসা যাক। এই এত কিছুর পরে আপনি কি মনে করেন যে রেমিটেন্স বাংলাদেশের জন্য যেভাবে আসতেছে সামনে সেভাবে আসবে? মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। তারা ডে বাই ডে চিন্তা করবে যে এইসব জায়গায় গেলে পরে কাগজপত্র একটা ভালো একটা মানে প্রসেসিং করার সুযোগ পাবে,
তারা ওই মিডল ইস্ট থেকে বা অন্য কোনো জায়গা মালয়েশিয়া, সিঙ্গাপুর যেখানে হোক ওখান থেকে তারা ইউরোপের দিকে মুভ করবে, যে যার ক্যাপাসিটি অনুযায়ী ইউরোপের দিকে মুভ করবে। ওখানে গিয়ে তারা ফ্যামিলি নেবে, আত্মীয় স্বজন নেবে। তারা বাংলাদেশে এসে যে ভালো একটা কিছু করতো, বাংলাদেশে এসে যে ভালো একটা কিছু করার মানসিকতা ছিল, এগুলো কিন্তু আস্তে আস্তে মাথা থেকে সরে যাবে। অলরেডি অনেকে হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশে যে স্টেপ বাই স্টেপ যে জটিলতার পরিবেশের মধ্যে একটা নোংরা পরিবেশ তৈরি হয়ে গেছে, এগুলো কিন্তু মানুষ মানে সহ্য করতে করতে একসময় তারা তাদের মতো করে ওইভাবে পরিবেশ তৈরি করে নেবে। এগুলো কি আমাদের দেশের জন্য খুব ভালো হবে? তাদেরই কোনো এক ভাই হয়তো দেশে একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করে, তো সেখানে হয়তো আর 50টা 200টা ভাই বোন চাকরি করার সুযোগ পাইতো। এই যে এই ধরনের যে প্রতিবন্ধকতা, মানে ওই বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর পরে, তারপরে সে বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে যে একটা নোংরামি হয়, এই সব কিছু ধৈর্য ধরতে ধরতে একসময় তারা খুব সহজেই মাথায় তারা ক্যাচ করে ফেলবে। এভাবে আর না, আমাদেরকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে, এবং যেখানে মান সম্মানে থাকা যায়, যেখানে মনের মতো করে একটা ব্যবসা করা যাবে, ফ্যামিলি পরিবার নিয়ে যেখানে নতুনভাবে একটা ভালো কিছু তৈরি করা যাবে, নিরাপদভাবে বাকি জীবন পার করতে পারবে, ওইভাবে তারা পরিবেশ তৈরি করে নেবে। তখন আমাদের দেশের অবস্থা কী হবে? রেমিটেন্স যদি এভাবে কমে যায়, আমরা যদি তাদের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারি, রেমিটেন্স যদি এভাবে দিনের পর দিন মানে মাইনাস হতে থাকে, এটা কি আমাদের দেশের জন্য খুব ভালো, খুব ভালো হবে? প্লিজ যারা দায়িত্বে আছেন এই জিনিসগুলো একটু ভালোভাবে কন্ট্রোল করার চেষ্টা করেন। তা না হলে আগামীতে খুব শীঘ্রই বাংলাদেশ প্রচুর রেমিটেন্স হারায় ফেলবে, প্রচুর রেমিটেন্স হারায় ফেলবে। প্লিজ সময় থাকতে সব কিছু কন্ট্রোল করেন। দেশের মানুষকে দেশে যেন এসে স্বাভাবিকভাবে সুন্দরভাবে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, এ ব্যাপারে প্লিজ একটু আন্তরিকতা দেন এবং এটা ফুলফিল বাস্তবায়ন করুন। যদি সম্ভব হয় শেয়ার করুন, আরও হাজার মানুষকে, হাজার ভাইকে জানানোর সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।